আমি ছোটোবেলা থেকে একটা জিনিস বলি, হয় হিরো নয় জিরো, দুটোকেই লোকে মনে রাখবে, মাঝামাঝির গুরু কোনো দাম নেই, কেউ মনে রাখবে না মাঝামাঝি থাকলে। কেরিয়ারের প্রথম সিঁড়িটাতে আমি পা রেখেছি, উঠতে পারিনি বাট পা রেখেছি আমি সেটাই। সো আজকে ওয়েস্ট বেঙ্গলে কিছু না হলেও ইয়াং জেনারেশনের কিছু মানুষ আমায় চেনেন, সেটা ভালোতে হোক মন্দতে হোক, কিছু মানুষ চেনেন। তখন না মনে হয়েছিল নিজের একটা দাম্ভিকতা কোথাও এসেছিল, নিজের একটা উদ্ধত্ত মনে হয়েছিল, দূর কারোর কাছে গান গাইবো না, নিজেকে বানিয়েছি। পরে মনে হয়েছে এটা ভুল। হায় বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে। হে বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে। খাটের ওপর বসিয়া যিনি আপাতত দর্শকদের মনে, শ্রোতাদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছেন সেই গান দিয়ে, আপাতত সোফার ওপর বসিয়া আছেন। এবং কেশব রয়েছে আমাদের সঙ্গে, বুঝতেই পারছেন আমরা মেন্টাল নিয়ে কথা বলছি। বহুদিন পর মানে গানের ছবির সঙ্গে গানের তুলনা সবসময়ই হয়, মানে ভালো গান মানেই ভালো ছবি হবে এই ভাবনাটা থাকে। কিন্তু এই ধরনের কমার্শিয়াল ছবি বা মেন স্ট্রিম ছবি যার গান রিলিজ হওয়ার আগেই হিট, সেটা অনেক দিন পর বাংলা ছবির ক্ষেত্রে। এবং সেটা প্রথম যে গানটা বেরিয়েছে সেটা হচ্ছে কেশবের ডিরেকশনে, মিকা সিংয়ের গাওয়া যতদূর সম্ভব। তো আর ইমানদি গিয়েছে, দুজনকে গাইছিলেন গানটা। এরকম একটা গান, পেপি সং, অনেক দিন পর বাংলায়। কি বলবে কেশব, প্রথমত এইভাবে একটা সুযোগ আসা এবং সেই সুযোগটাকে, যে সুযোগটা দেওয়া হয়েছিল সেটা যথেষ্ট জায়গা রাখা, দাম রাখতে পারা, সেটা বোঝা গেছে গানটা রিলিজের পর। তো কি বলবে কেশব? দেখো, চেষ্টা করছি এটা, মানে ইয়াশদা নুসরাত দিয়ে আমাকে একটা সুযোগ দিয়েছে। কারণ নতুনদের, আমি আগেও বলেছি অনেকগুলো ইন্টারভিউতে, যে নতুনদের আসাটা খুব জরুরি। কারণ যারা কাজ করছেন তারা ডেফিনেটলি লেজেন্ড, কারণ তাদেরকে দেখিয়ে আমাদের বড় হওয়া। কিন্তু নতুন যারা আসছে তারাও কিন্তু নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে। তারা যদি সুযোগ না পায় সেটা কিন্তু আসবে না। তো বহুদিন পর সেই কমার্শিয়াল ছবি, বহুদিন পর সেই বিষয়টা যেটা আমরা এতদিন ধরে মিস করেছি। আমাদের ছোটোবেলায় আমরা মুখিয়ে থাকতাম কখন একটা গান আসবে, জিদ্দার কম্পোজিশন, মিকা সিং গাইবে, হ্যাঁ, সঙ্গীত বাংলা খুলে বসে থাকতাম। সেইটা তো একটা অবসান হয়েছিল দীর্ঘ বছর। তারপরে ফাইনালি এত বছর পর আবার একটা গান, আমার মনে হয় সেটার যথাযোগ্য চেষ্টা আমি করেছি। কতটা কাজটা ডেলিভার করতে পেরেছি আমি জানি না, বাট আমার মতন করে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। কি একখান গান বানাইছে সেই গানটা, আমরা পুরোনো একটা গানকে রিক্রিয়েট করি, তার হুক লাইনটা আমরা ইউজ করি সনজিৎ মণ্ডল, ওনার বন্ধু আমার রসিয়া, খাটটার উপর বসিয়া কি একখান গান বানাইছে। কিন্তু তারপরেও খুব মানে ইম্পর্টেন্ট ছিল যে শুধু হুক লাইন হলেই তো হবে না, গোটা গানটাকে ডিজাইন করা। কারণ গোটা গানটা ভুলভাল সুর হবে, আর তারপর আমার টিম কাজ করেছে তাতে। আমি স্পেশালি বলবো, অর্ণব রয়েছে, জাকির রয়েছে, বাদল রয়েছে, রজত রয়েছে, প্রত্যেককে মিলে আমার সঙ্গে ফাটিয়ে এই গানটাতে, অনিন্দদা রয়েছে, আমার সঙ্গে কাজ করেছে। ওরা কেউ মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, কেউ লিখেছে, কেউ গিটার ডিজাইন করেছে। সো আমাদের পুরো টিমটা, মানে আমাদের প্রথম কাজ হিসেবে আমরা না খুব চেষ্টা করেছিলাম কাজটা করার। তারপরে মিকা স্যার গেয়েছেন, ইমানদিও ফাটিয়ে গিয়েছেন। ওভারঅল ভিডিওগ্রাফিটা তো ভাবা যাচ্ছে না, মানে বাবা স্যার এত সুন্দর ডিরেকশন, কোরিওগ্রাফি, সাথে নুসরাতদি, ইয়াশদাকে এত মিষ্টি লাগছে, মানে মনে হচ্ছে আবার যদি সেই ছোটোবেলায় ফিরে যেতাম। টিভিতে দেখছি বিষয়টা, মানে এখন তো কোথাও তাদের সঙ্গে রোজ দেখা হচ্ছে, তাদের সঙ্গে কাজটা করেছি, সেটা একটা আলাদা অনুভূতি। কিন্তু আমাদের কোথাও ফিরে যেতে ইচ্ছে করছে, সেই টিভিতে দেখবো, পেপারে বেরোবে, ছবি কাটিং করে রেখে দেবো, এই সময়টাকে ফিরতে ইচ্ছে করছে। কিন্তু সত্যি আমার এটা মানুষের কাছে পাওয়া আশীর্বাদ, মানুষের কাছ থেকে, যে তারা গানটা শুনেছেন, তারা কোথাও 2012-13 সালেও যে ছবির গান আমরা এনজয় করেছি সেই গানের সঙ্গে রিলেট করেছেন। হ্যাঁ, দেখো, মিস করেন বলে রাতারাতি এত রিলস হয়েছে এখানে। বহুদিন পর কিন্তু ছবির আগে গান সুপারহিট হয়ে গেল, এটা কিন্তু বহুদিন পর হলো। আমরা দেখেছি এই জনারটায় কাজ করেছেন সবসময় দ্য লেজেন্ড জিৎ গাঙ্গুলি, আমরা তাকে সবসময় হিট মেশিন বলেছি। কিন্তু সেটাই আমি একটু বাংলাতে, মানে আমার কোথাও জিদ্দাকে ফলো করেই বড় হওয়া, কিন্তু আমি আমার সাউন্ডস্কেপ দিয়েছি, আমি আমার মতো কাজ করেছি। আমার কোথাও মনে হয়েছে যে কাজ করতে গেলে সবার আগে মানুষকে হিট লাইন্স দিতে হবে। জিদ্দার যেটা সব থেকে আসল জায়গা ছিল হিট লাইন্স, যেটা মানুষ গুনগুন করে গাইবে, যেটা রিলস হবে, যেটা মানুষ লাফালাফি করবে। একটা শোতে গিয়ে যখন গাইবো গানটা, তখন মানুষ ওইটা চিৎকার করে আমার থেকে বেশি তারা গাইবে।
তো এইটা তো, আর সবথেকে বড় কথা, বাংলার ওয়েস্ট বেঙ্গলের প্রতি প্রান্তে ঘুরে ঘুরে মানুষের পালস চিনে গেছি। আজকে প্রতিদিন বিভিন্ন প্রান্তে শো থাকে, পালস চিনে গিয়ে না আরও বেশি সুবিধে হয়েছে যে মাস অডিয়েন্স কিসে কানেক্ট করতে পারবে সেটা করেছি, মানুষ শুনেছে, বাকিটা তো তাদের হাতেই। বন্ধু আমার রশিয়া খাটের উপর বসিয়া ই অখন গান বানাইছে। অনেক খারাপ কিছু হয়েছে, ধরো স্টুডিও পুড়ে যাওয়াটা আমি বলবো, নানান সমালোচনা, নানান, কিন্তু খারাপের পর ভালো সময় আসে, সেইটা বোধহয় এবার চলে এসছে। দেখো, দিন রাত তো হবেই, যেমন রাত আসবে, রাতটা আসে বলে পরের দিন সকালবেলা সূর্যটা দেখার আগ্রহ আমাদের লাইফে হয়। আমার মনে হয় তুমি জানো, তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের একটা বন্ধুত্ব, তুমি জানো 2021-এ আমার লাইফে খুব কালো অন্ধকার একটা ছায়া আমার প্রফেশনাল লাইফে এসেছিল, কেরিয়ারে এসেছিল। তারপরে আমি ভাবিনি কোনোদিন আমি আর গান গাইবো, মনে হয়েছিল ঘর বন্ধ করে গান গাইতে হবে, বাবা যে পয়সাটা রোজগার করে আনবে ওটাতেই খেতে হবে আমায়, কিন্তু আমি ভাবিনি যে আমার কাজ আমাকে আবার ফেরাবে। তো আমার এটা বিশ্বাস যে ভাঙতে হবে, নইলে তুমি শিখবে না। যত তুমি ভাঙবে, যত তুমি হেরে যাবে, তত তোমার শেখার চাহিদা হবে, ওখান থেকে একটা লেসেন্স তুমি নিতে পারবে যে তোমাকে আরও কিভাবে সুন্দর করে কাজ করা উচিত। আজকে আমি এটাকে আমার সাকসেস বলবো না, এই সাকসেসটা তাদের যারা সেদিন আমায় গালাগাল করেছিল। কেন জানো তো? দেখো, মানুষ তোমাকে ভালো বলবে তোমার ভালোটায়, কিন্তু যে মানুষগুলো তোমার ভালোটাতেও খারাপ বলবে, মনে রাখবে তাদের এক্সপেকটেশন তোমার থেকে আরও বেশি। হ্যাঁ, দেখো, কিছু মানুষ জেলাস করবে, সেটা না স্বাভাবিক, ন্যাচারাল। তুমি বাড়িতে যদি বাবার সাপোর্টে কথা বলো, মার জেলাস হবে, মার সাপোর্টে কথা বললে বাবার জেলাস হবে। এটা তো ছোটোবেলা থেকে আমাদের প্রত্যেকের ঘর থেকে তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে বাইরেও তোমার প্রফেশনাল জায়গায় কিছু মানুষ জেলাস করবে, কিন্তু মনে রাখতে হবে যারা তোমায় গাল দিচ্ছে তোমার কাজে, একটা খুব ভালো কাজ হয়েছে, তুমিও বুঝতে পারছো যে জাজমেন্টের জায়গা থেকে যে কাজটা ভালো হয়েছে, কিন্তু মানুষ গাল দিচ্ছে। মনে রাখবে মানুষের এক্সপেকটেশন তোমার থেকে আরও বেশি। তুমি দেখো না, আমি কোথাও কি একখান গান বানাইছে, কোথাও আমার জনারের গান ছিল, মানে আমি ইউটিউবে প্রচুর ওরকম হিট গান দিয়েছি। আমার প্রথম মার্কেটে মানুষের কাছে পপুলারিটি হয়েছে যে গান দিয়ে, সেটা পেপি নাম্বার ছিল। তারপরে ব্যাক টু ব্যাক এত গান, সেগুলো প্রচুর প্রচুর মিলিয়ন্স অফ ভিউজ, রিলস, এগুলো আছে। সো ওটা আমার একটা খুব চেনা জনার ছিল। কিন্তু সেকেন্ড গান যেটা রিলিজ হলো, তুমি একটা পুরো গোটা কমেন্ট বক্স দেখো, যদি একটা গালাগালি দেখাতে পেরেছো যে আমার এগেনস্টে কেউ গালাগাল দিচ্ছে, কারণ সবাই আজকে ওয়েস্ট বেঙ্গলে কিছু না হলেও ইয়াং জেনারেশনের কিছু মানুষ আমায় চেনেন, সেটা ভালোতে হোক মন্দতে হোক, কিছু মানুষ চেনেন। এবার তুমি দেখো না, তারা তো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মন্তব্য করছেন, তুমি কমেন্ট বক্সে দেখো মানুষ গালাগাল করছে কিনা। তার মানে মানুষ তো ভালো চাইছে আমার থেকে, আমি আরও ভালো কিছু করি, এটা মানুষ চাইছে। তো আগামীতে নিশ্চয়ই ভালো কিছু করার ইচ্ছে রয়েছে, চেষ্টা তো করছি। আরও ছবিতে যদি সুযোগ পাই তো নিজেকে এক্সপ্লোর করার আরও সুযোগ পাবো। সুযোগের কথাটাই, সুযোগ পাওয়াটাই এখন খুব কঠিন হয়ে যায়। অনেক সময় এটাও সত্যি হয় যে দেখে, মানে ওই বলে না, সোনা চেনার মতো মুক্ত চেনার মতো ঠিক চিনে নেন জহুরিদের চোখ। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে সুযোগ পাওয়াটা, এক্ষেত্রে অনেকেই বসে আছেন, ভালো কাজ করেন। আমার মনে হয় কেশবও খুব বেশি অপেক্ষা করতে না হলেও অপেক্ষা করেছো নিশ্চয়ই, নিজের মতো কাজ করেছো, কিন্তু এই অপেক্ষাটা ইয়াসদা, নুসরাত, আমার কথাটা বলি, হ্যাঁ এটা তো অবশ্যই যে ইয়াসদা, নুসরাত আমার কাছে মানে এই ছবির ইন্ডাস্ট্রিতে গডফাদারের মতো, তারা আমাকে একটা বড় অপরচুনিটি দিয়েছে, বড় সুযোগ দিয়েছে নিজেকে এক্সপ্লোর করার। কিন্তু সত্যি যদি বলতে হয়, একটা সময় পর নিজের আর মনেই হয়নি কোনো দিন যে আমি বাংলা ছবির জন্য স্ট্রাগল করব, কারণ আমি একটা সময় মানে খুব চেষ্টা করেছি ছবিতে কাজ করার। পরে আজকে বুঝেছি যে আমি ওই মাঝখানে যে সময়টা আমার একটু মন খারাপ হয়েছিল যে বাংলা ছবির জন্য লড়াই করব না, সেই সময়টা আমি ভুল ছিলাম, কারণ আমার আরও শেখার দরকার ছিল সেই সময়। কারণ যখন আমি দৌড়েছি না ইন্ডাস্ট্রিতে যে আমি একটু কাজ যদি করার সুযোগ পাই, তখন আমার সেই কোয়ালিটি ছিল না, আজকে এসে বুঝতে পারি। তাই আমার সময়, প্রত্যেক কিছুর একটা সময় থাকে। সো সেই সময় আমি সেই লড়াইটা বন্ধ করে দিয়ে না, আমি নিজের পেছনে সময় দিতে শুরু করি। আমি ইউটিউবে আসি, ইউটিউবে আজকে বলো না ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, শুধু ইন্ডিপেন্ডেন্ট, নিজের গানটাই গাই, আমি কারো গান কাভার গাই না। নিজের গানটাকে 1.4 মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়েছি, আজকে 3.3 মিলিয়ন ফলোয়ার্স বানিয়েছি আমার। সো সেটা তো নিজের গানটা কি, তখন না মনে হয়েছিল নিজের একটা দাম্ভিকতা কোথাও এসেছিল, নিজের একটা উদ্ধত্ত মনে হয়েছিল, দূর কারোর কাছে গান গাইবো না, নিজেকে বানিয়েছি। পরে মনে হয়েছে এটা ভুল, এটা তো মানুষের লাইফে একটা, হ্যাঁ নিজের ভুলটা নিজেই ভেঙেছে, আমাকে কাউকে ভাঙাতে হয়নি। পরে মনে হয়েছে যে কেন, এটা তো দাম্ভিকতা, আমার এই দাম্ভিকতা থাকা উচিত নয়। কোথাও আমার এইগুলো, এই যে ছবিতে কাজ করাটা, আমার একটা সুযোগের প্রয়োজন আছে, আমারও ছবিতে কাজ করার একটা
দরকার আছে, তবে তো শিখতে পারবো। আজকে একটা ইন্ডিপেন্ডেন্টলি যখন আমি কোনো গান গাই বা গান বানাই, তখন সেই গানটার এক ধরনের কোয়ালিটি থাকে। কিন্তু যখন আমি একটা ছবির জন্য গান বানাচ্ছি, তাদের নিজস্ব একটা আলাদা প্লট থাকে, তাদের একটা আলাদা সেগমেন্ট থাকে, একটা আলাদা সাউন্ডস্কেপ ডিমান্ড থাকে, সেই অনুযায়ী আমাকে করতে হবে। ওইটা করতে যদি তুমি পারো, তবে তুমি নিজেকে ব্রেক করতে পারবে আমার মনে হয়। তো এই ছবিতে আমার দুটো প্লট ছিল, দুটো গানের। আরেকটা গানের ছিল পুরো ডিফারেন্ট, ওই ধরনের গান আমার থেকে কেউ শোনেননি। ছবির যে টাইটেল ট্র্যাকটা পুরো একটা রাউডিনেস, একটা সাউথ ইন্ডিয়ান ছবির মতন গান। সো সেটাও ফাটাফাটি একটা কম্পোজিশন বানিয়েছে অমলানদা, ওটা আমাকে গাওয়ানো হয়েছে। আমি চেষ্টা করেছি আমার মতো করে। আমার মনে হয় আমার যারা দর্শকেরা আছেন, শ্রোতারা আছেন, তারা পছন্দ করবেন। তাহলে মানে যা শুনলাম, যেটা কেশবের ক্ষেত্রে একটা ডায়লগ এই ছবির একদম পারফেক্ট, সুনাম হোক বা বদনাম, নাম তো, এবং সেটা এটা আমি এবং এবং সব থেকে বড় মজার হচ্ছে, আমি ছোটবেলা থেকে একটা জিনিস বলি, হয় হিরো নয় জিরো, দুটোকেই লোকে মনে রাখবে। মাঝামাঝির গুরু কোনো দাম নেই, কেউ মনে রাখবে না মাঝামাঝি থাকলে। তো দেখো, ইন্ডিপেন্ডেন্ট যখন কাজ করেছি আমি ইউটিউবের জন্য, তখন ব্যাক টু ব্যাক এতগুলো হিট গান, সেটা ডান্স নাম্বার, সেটা স্যাড সং, সেটা ডিভোশনাল, এতগুলো হিট নাম্বার দিয়েছি। বাট যখন ছবিতে এসেছি, আমি আমার মতো চেষ্টা করেছি, কিন্তু অডিয়েন্স তাদের জবাব দিয়েছেন, মানুষ শুনেছেন, মানুষ ভালোবেসেছেন যে ভাই তুমি এতদিন যখন স্ট্রাগল করে এসছো, আমরা তোমাকে সেই ভালোবাসাটা দিয়েছি, এটা মানুষ বলতে পারে আজকে। সো আমি থ্যাঙ্কফুল টু ইউ গাইজ, কি তোমরা এতটা আশীর্বাদ করেছো, তোমরা এত ভালোবাসা দিয়েছো। নইলে বোধহয় প্রথম গানটা এত হিট হওয়া সম্ভব হতো না। আর সেকেন্ড গানটাও, মানে সেকেন্ড গানটা গান কি শুনবো, নুসরাতদি আর রিয়াজদাকে দেখতে লাগছি, মানে মানে নুসরাতদিকে দেখে এখন আর সেই ব্যাপারটা হয় না। মানে আগে তো নুসরাতদিকে দেখে একটা ফ্যান বয় মোমেন্ট হতো, এখন তো দিদি ভাই হয়ে গেছি। হ্যাঁ, মানে এখন দিদির সাথে একটা দিদি ভাইয়ের যে আলাদা বন্ডিং, সেটা হয়ে গেছে। ওই জন্য ওই ব্যাপারটা হচ্ছে না। কিন্তু ইয়াসদাকে দেখার পরে মনে হচ্ছে কি, ইস যদি আমি মেয়ে হতাম। হ্যাঁ, এবং 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 সব থেকে লেটেস্ট হয়েছে, এটা আমার জন্য একটা মজার বিষয়। এর মাঝখানে একদিন দিদির বাড়িতে, দিদির জন্মদিনের দিন রাত্রিবেলা এসেছিলাম আমি আর আমার ওয়াইফ, জাস্ট একটা আড্ডা দিতে। কারণ ওই দিন সন্ধ্যাবেলা আমি এই ছবিটা নিয়ে একটা পুজো দিতে গেছিলাম। তো আমার একটা ছিল যে প্রথম গানটা যদি মানুষ পছন্দ করেন, আমি একটি মন্দিরে মায়ের কাছে, এটা আমার চাওয়া ছিল না ঠিকই, আমি মাকে বলেছিলাম তোমার যা মনে হয় তুমি করো, কিন্তু আমার ওয়াইফ মানে অঙ্কিতা বলেছিল মায়ের কাছে। তো সেটা ফুলফিল হওয়ার পর দিদির জন্মদিনের দিন গেছিলাম পুজো দিতে। সো সেখান থেকে ফিরেই প্রসাদ নিয়ে যখন দিদির বাড়িতে আসি, বসে অনেকক্ষণ, প্রায় 1.5-2 ঘন্টা আমরা আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর বেরোনোর পর যখন সিঁড়িটা থেকে দিদির বাড়ি থেকে নামছি, তখন না আমার ওয়াইফ আমাকে হট করে জড়িয়ে ধরেছে। মানে এটা ওর কাছেও তো একটা প্রাপ্তি। দেখো, আমরা যাই হই, আমাদের কাছে তো ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে সবার সঙ্গে প্রায় দিনই দেখা হয়, আমাদের কাছে খুব নর্মাল বিষয় হয়ে গেছে আজকে। কিন্তু ওদের কাছে তো সেটা নয়। আজকে আমার বাবা মার কাছেও কিন্তু সেটা একটা সাবজেক্ট। মানে তারাও যদি একদিন 8 ঘন্টা কোনো একটা বড় সেলিব্রিটির সাথে কাটায়, যাকে সবসময় টিভির পর্দায় দেখেছি, তারাও কিন্তু একটা বিরাট, এটা কিন্তু মানে এটা আমি ধরো সে তোমার ক্ষেত্রে বলি, তুমি প্রতিদিন এত আর্টিস্ট, এত সেলেবকে কভার করো, কিন্তু এমন একটা সেলেব যাকে তোমার বাড়ির মানুষেরা সারাদিন টিভিতে দেখে, তুমি যদি তার সঙ্গে নিয়ে গিয়ে 5 মিনিট বসিয়ে গল্প করাও, তুমি দেখবে তোমার ফ্যামিলির মানুষের যে হাসিটা তুমি দেখতে পাবে, ওটা তোমার আলাদা ফিলিংস হবে। আমি না, মানে ওদিন মনে হলো যে ইয়েস, আমার বোধ হয় কেরিয়ারের প্রথম সিঁড়িটাতে আমি পা রেখেছি, উঠতে পারিনি বাট পা রেখেছি আমি সেটায়। সো থ্যাঙ্কফুল নুসরাতদি, ইয়াসদাকে, কারণ তারা আমাকে এই সুযোগটা না দিলে পারতাম না। শেষ করব, শেষে গানটা না হলে তো হবে না, অনেক ইমোশনাল, অনেক মজার কথা হলো, কিন্তু এবার গানটা দিয়ে জমিয়ে শেষটা করা। বুলবুলিতে ধান খেয়েছে, কাজ না দেবো কি, আজকে তোকে দেখে বুকে জ্বলছে জোনাকি, প্রেমের পাখি দিচ্ছে উকি, আয় ছুটে আয়, তোর চোখের ওই দাবা নলে পুড়তে এমন চায়, এক লোকে প্রেম প্রধান শুরু, মনটা আমার নাটের গুরু, যে না প্রেমের ঘন্টা বাজাইছে, হায় বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে, হে বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে। সত্যি কথা, কি একখান গান বানাইয়া দিছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কেশব, আরও এরকম গান হোক। দর্শকদের কি বলবে মেন্টাল? ভালো থেকো। হ্যাঁ, দর্শকদের এটা বলবো যে প্লিজ হলে গিয়ে দেখুন, কারণ বহুদিন পর একটা কমার্শিয়াল ছবি হয়েছে। আর অবশ্যই যারা আমাদের জেনারেশনের ছেলেরা আছো,
হলে, সিনেমা হলে মালা নিয়ে যাবে, ধূপকাঠি নিয়ে যাবে, গিয়ে তারপরে নারকেল ফাটাবে, এটা যেন প্রথম দিন দেখতে পাই। কারণ এইটা খুব দরকার। তত তো মানে যারা তৈরি করছেন সিনেমাটা তাদের জীবনে দেখো সবসময় একটা সিনেমাতে কত টাকা রোজগার হলো এটা ফ্যাক্ট নয়, কত মানুষ এনজয় করলো এটা কিন্তু ফ্যাক্ট। আমি এটা রিকোয়েস্ট করবো যে তোমরা এনজয় করো, তোমরা হলে গিয়ে দেখো, পাইরেসির চিন্তা করো না, টিভিতে দেখার চিন্তা করো না, হলে গিয়ে দেখো জাস্ট। তবে বাংলা সিনেমা বাঁচবে, তবে নতুন কমার্শিয়াল ছবি আবার আসবে, কথা দিলাম। এবং আরও এরকম এরকম মিউজিক বানাবো, এটাও কথা দিলাম। তোমরা সঙ্গে থাকলে আমরা আবার পারবো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।